আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সিলেট বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। তো পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 কি কোশ্চেন এসেছে আমরা একটু দেখি। উদ্দীপকটা দেখো, এখানে শহরের অবস্থান আর সম্পদ সম্পর্কে কি একটা উদ্দীপক আছে। যে শহরের অবস্থান দিছে, যে ঢাকা অবস্থান হচ্ছে কি বুড়িগঙ্গা নদীর তীরে, সিলেটের অবস্থান হচ্ছে কি সুরমা নদীর তীরে, আর কুমিল্লা হচ্ছে কি গোমতী নদীর তীরে অবস্থিত। এবার ছক দুয়ে বলতেছে কি ভূমি, বন, সৌরতাপ, খনিজ পদার্থ এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। এখন ক নম্বর কোশ্চেন কি বলতেছে যে পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। কি পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, আমরা একটু দেখি আনসারটা। যে পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলে। কি বলতেছে যে পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। এরপরে খ নম্বর কোশ্চেন যে জলবিদ্যুৎ অর্থনীতির জন্য লাভজনক কেন। কি বলতেছে যে জলবিদ্যুৎ অর্থনীতির জন্য লাভজনক কেন। দেখো, এই জলবিদ্যুৎটা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য অনেকভাবে কি লাভবান। তো আমরা একটু কি ব্যাখ্যা করি। আচ্ছা, আমাদের এখন জানতে হবে যে জলবিদ্যুৎ কাকে বলে। বলতেছে নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে, কি পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে জলবিদ্যুৎ বলা হয়। এটি একটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। কি নবায়নযোগ্য, দেখো পুনরায় ব্যবহার করা যায়। আর অনবায়নযোগ্য শক্তি সম্পদ যেটা পুনরায় ব্যবহার করা যায় না। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কি বাংলাদেশের চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। সবচেয়ে কম খরচে এই বিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমান বিশ্বে তেল, গ্যাস বা পারমাণবিক চুল্লি বর্তমান বিশ্বে তেল, গ্যাস বা পারমাণবিক চুল্লি ব্যবহারের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার উৎপাদন খরচ অনেক বেশি। কি পারমাণবিক চুল্লি মানে কি কয়লা, তেল, গ্যাস এইটার মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার উৎপাদন খরচ অনেক বেশি। সেই তুলনায় জলবিদ্যুতের খরচ অনেক কম। সেই কারণে দেশের নদীর পানি ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক। দেখো, এটা হচ্ছে কি একদম ইকো ফ্রেন্ডলি, একদম পরিবেশের কোনো ধরনের কি ক্ষতি করে না। কিন্তু তুমি যখন তেল, কয়লা, গ্যাস এগুলো পোড়াবা, দেখবে যে অনেক সময় কি পরিবেশের এটা ক্ষতি করে, মানে কি বায়ু দূষণ করে। কিন্তু এগুলো একদম কি ইকো ফ্রেন্ডলি, একদম পরিবেশের জন্য কি ভালো জিনিস, পরিবেশের জন্য কি কোনো ক্ষতি করে না এটা। তো তার জন্য এটা হচ্ছে অর্থনীতির জন্য অনেক কি লাভজনক। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখি। গ নম্বর বলতেছে ছকে উল্লেখিত সম্পদগুলো হলো। এখন বলতেছে কি গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, বলতেছে ছক 2 উল্লেখিত সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা করো। কি ছক 2 যে উল্লেখিত সম্পদ আছে এই সম্পদগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে বলতেছে। কি ভূমি, বন, সৌরতাপ ও খনিজ পদার্থ। তো এই সম্পদগুলোর কি গুরুত্ব ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা একটু দেখি গুরুত্ব। গ নম্বর ছক 2 উল্লেখিত সম্পদগুলো হলো কি ভূমি আছে, তারপরে বন, সৌরতাপ ও খনিজ পদার্থ এগুলোকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। কি বললাম, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ এবং মানুষের জীবন ধারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসব সম্পদের গুরুত্ব কি অপরিসীম। বলতেছে প্রথমত ভূমি মানুষের কার্যক্রমের ভিত্তি। কি বলতেছে ভূমি মানুষের কার্যক্রমের ভিত্তি। কৃষি উৎপাদন, বসতি স্থাপন, কলকারখানা, শিল্প কারখানা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ভূমি প্রয়োজন হয়। আমরা জানি যে সেই সকল কিছুর জন্য ভূমি প্রয়োজন হয়। খাদ্য উৎপাদন সম্পূর্ণভাবে ভূমির উপর নির্ভরশীল। দেখো, যদি ভূমি ঠিক না থাকে আমরা খাদ্য উৎপাদন করতে পারবো না। এই অঞ্চলে ধান, গম সহ বছরে কয়েকবার উৎপাদন করা সম্ভব হয়। কি বলতেছে যে এই অঞ্চলে ধান, গম সহ বছরে কয়েকবার হচ্ছে কি উৎপাদন করা সম্ভব হয়। এই অঞ্চলে কৃষি পণ্য উৎপাদনের পিছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতেছে যে উৎপাদনের পিছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঞ্চলে কৃষি পণ্য উৎপাদনের পিছনে। দেখো, যে কৃষি পণ্য যেমন উৎপাদন করতেছি এই কৃষি পণ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত যে বন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করতেছে এই বন, দেখো বন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুর তারতম্য রয়েছে। বন থেকে আমরা কাঠ, জ্বালানি, ঔষধি গাছ এবং নানা অর্থনৈতিক সম্পদ পাই। বন বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, মাটির ক্ষয় রোধ করে এবং বায়ুতে অক্সিজেন সরবরাহ করে। আমরা জানি যে গাছপালা এগুলো হচ্ছে কি করে থাকে। এরপর তৃতীয়ত যে সম্পদটা আছে সেটা হচ্ছে কি একটা যে সৌরতাপ। এটা একটা কি নবায়নযোগ্য সম্পদ। দেখো, পুনরায় আমরা ব্যবহার করতে পারি। কি বললাম, পুনরায় এই সম্পদটা ব্যবহার করতে পারি।
বলছে তৃতীয়ত, সৌরতাপ একটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এসব দেশে প্রচুর পরিমাণে শক্তি মানে কি সৌরশক্তি পেয়ে থাকে। এই অঞ্চলের দেশগুলো কোনো সময় তাপমাত্রা কখনো নিম্ন পর্যায়ে নামে না, ফলে সূর্যের আলো ছাড়া অন্ধকারে বসবাস করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তা অনেক মূল্যবান সৌর সম্পদ। বলতেছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সম্পদ দিয়ে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কি এই সৌরতাপের মাধ্যমে কি এই সূর্যের আলোর মাধ্যমে আমরা কি যে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। চতুর্থত কি একটা সম্পদ দেওয়া আছে খনিজ পদার্থ। কি খনিজ পদার্থ দেওয়া আছে। খনিজ পদার্থ শিল্প ও অর্থনীতির চালিকা শক্তি। কি বলতেছে যে শিল্প ও অর্থনীতির কি প্রধান চালিকা শক্তি। বাংলাদেশ পূর্ব অঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মধ্যে মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এবং বলতেছে এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। তাহলে অতএব কি বলা যায়? অতএব বলা যায় ছক 2 উল্লেখিত সম্পদগুলো মানুষের জীবন, অর্থনীতি ও পরিবেশের রক্ষায় অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এরপর ঘ নম্বর কোশ্চেন আমরা দেখি। ঘ নম্বর কোশ্চেনে যে কি বলতেছে যে তুমি কি মনে করো ছক 1 উল্লেখিত বিষয়গুলো মানুষের সাথে কি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান? মানে কি যে আমরা দেখলাম যে একটু আগে উদ্দীপকে যে বিভিন্ন নদী দেওয়া আছে আর তার পাশে কি শহর দেওয়া আছে, যে কোন নদীগুলো কোন নদী মানে কি কোন নদীগুলো কোন শহরের তীরে অবস্থিত, মানে কোন শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত এমন বোঝাইতেছে। বলতেছে প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে। কি দেখো প্রাচীন যে সভ্যতা তৈরি হয়েছিল সেই প্রাচীন যুগ থেকে মানুষ এই নদীর আশেপাশে বসবাস শুরু করে, কেননা নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি নিশ্চিত করে থাকে। এ বলতেছে এছাড়াও কৃষিকাজের জন্য পানির যোগান নদী থেকে দেওয়া সম্ভব। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল কি বলতেছে পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। এরপরে বলতেছে দেখো পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতিতেও নদ নদীকে মানুষ ব্যবহার করছে। পানির কারণে মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন, জীবিকা নির্বাহের উৎসের সন্ধান রয়েছে, ফলে মানুষের সঙ্গেও নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়েছে। তো আমরা জানি কি এই নদীকে কেন্দ্র করে মানুষে কি তার বসতি স্থাপন করেছে এবং তারপরে কি এই নদীকে কেন্দ্র করে তার জীবিকা নির্বাহ করেছে। বলতেছে ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহরের গড়ে তুলেছে। দেখো এই নদীকে কেন্দ্র করে, মনে করো একটা নদী, এই নদীকে কেন্দ্র করে মানুষ কি করতেছে খাদ্য উৎপাদন করতেছে, তারপরে মাছ শিকার করতেছে, তারপরে কি পণ্যর পরিবহন ব্যবসা করতেছে এবং বাণিজ্য করতেছে। এবং এই যে তো এগুলো করার জন্য নদীর পাশে কি স্থায়ীভাবে বসতি হিসেবে গ্রাম এবং শহরে গড়ে উঠেছে। নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে। কি বলতেছে নদীগুলো হচ্ছে কি পানি সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশে জনসংখ্যা বিস্তার ও সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে। বলতেছে যে ফলে অধিকাংশ শহর অথবা গঞ্জ বাণিজ্য গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। এভাবে বুড়িগঙ্গার তীরে ঢাকা, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম এবং শীতলক্ষার তীরে নারায়ণগঞ্জ ইত্যাদি লক্ষ্য করা যায়। দেখো আমরা বলতেছি কি যে উদ্দীপকে যে মানে চিত্রটা দেখলাম আমরা, সেই নদীগুলো হচ্ছে কি এই শহরগুলোর তীরে অবস্থিত। শহরগুলো দেখো এই বুড়িগঙ্গার তীরে যেমন হচ্ছে আমাদের কি ঢাকা অবস্থিত, মানে কি বুড়িগঙ্গা নদী হচ্ছে কি ঢাকার হচ্ছে কি প্রধান একটা হচ্ছে কি যোগাযোগ ব্যবস্থা হয়েছে বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে। বলতেছে যে শিল্প কারখানা প্রতিষ্ঠানেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। কি বলতেছে শিল্প কারখানা প্রতিষ্ঠানে নদ নদীর ভূমিকা সবচেয়ে কি বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আধুনিক সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রেও নদ নদীকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা এখন বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে, মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথে লঞ্চ ও স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কি বললাম যে দেশের দক্ষিণাঞ্চলে মানুষের সাথে কি যে নদীপথের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তারপরে বলছে পরিবহনের জন্য নদীপথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন নদীর পথকে ব্যবহার করা হচ্ছে।
যে লাস্টে কি বলতেছে যে সুতরাং বলা যায় নদী ছাড়া মানুষের জীবনযাত্রা কল্পনা করা কঠিন। কি বললাম যে এই নদী ছাড়া মানুষের জীবনযাত্রা কল্পনা করা কঠিন, তাই ছকে উল্লেখিত বিষয়গুলোর সাথে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।